গল্পের নোটিফিকেশন পেতে হলে সর্বপ্রথম স্বপ্নের ছোঁয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শুরু করছি আমি পদ্মজা উপন্যাসের 31, 32, 33 এবং 34তম পর্ব। লিখেছেন ইলমা বেহেরোজ। সকাল থেকে বাতাস বইছে, কাছাকাছি কোথাও বৃষ্টি হয়ে গেছে এমন আমেজ সেই বাতাসে, একটু শীতল চারিপাশ। গরুর গাড়ি চড়ে পদ্মজা যাচ্ছে বাপের বাড়ি। পাশে আছে আমির এবং লাবণ্য। পদ্মজার পরনে সবুজ শাড়ি, ভারী সুতোর কাজ, গা ভর্তি গহনা। এসব পরে থাকতে অস্বস্তি হচ্ছে, কিন্তু ফরিনা বেগমের করা নিষেধ, কিছুতেই গহনা খোলা যাবে না। আমির পদ্মজার এক হাত শক্ত করে ধরে রেখেছে, ছেড়ে দিলেই যেন হারিয়ে যাবে। আমিরের এমন পাগলামি পদ্মজাকে বেশ আনন্দ দিচ্ছে। সে চাপা স্বরে বলল, কোথাও চলে যাচ্ছি না, আসতে ধরুন। আমির চটপট করে নরম স্পর্শে পদ্মজার হাত ধরল। পদ্মজা বলল, মনে আছে তো কি বলেছিলাম? আমির বলল, কি? সঙ্গে সঙ্গে পদ্মজা হাই হাই করে উঠল। অমনি ভুলে গেছেন? আমির শূন্যে তাকিয়ে মনে করার চেষ্টা করলো। সকালে ঘুম ভাঙার পর দেখলো পদ্মজা নতুন শাড়ি পরে দাঁড়িয়ে আছে। আমির মিষ্টি করে হেসে ডাকলো, এদিকে আসো। পদ্মজা ছোট ছোট করে পা ফেলে আমিরের পাশে দাঁড়ায়। আমির খপ করে পদ্মজার হাত ধরে বিছানায় বসিয়ে দিয়ে বলল, কখন উঠেছ? পদ্মজা বলল, যেভাবে টান দিলেন ভয় পেয়েছি তো। আমির বলল, এত ভীতু? পদ্মজা বলল, কখনোই না। আমির বলল, তা অবশ্য ঠিক। পদ্মজা বলল, উঠুন, আম্মা আপনাকে ডেকে নিয়ে যেতে বলেছেন। আমির বলল, কেন, জরুরি দরকার নাকি? পদ্মজা বলল, আমি জানি না, উঠুন আপনি। আমির বলল, এই তুমি তো কম লজ্জা পাচ্ছ। পদ্মজার মুখ লাল হয়ে ওঠে। সে বিছানা থেকে দূরে সরে দাঁড়ায়, মাথা নত করে বলে, আপনি লজ্জা দিতে খুব ভালোবাসেন। আমির হাসতে হাসতে বিছানা থেকে নামলো, বলল, তোমার চেয়ে কম ভালোবাসি। আচ্ছা, তুমি কবে ভালোবাসবে বলো তো? পদ্মজা পূর্ণ দৃষ্টিতে আমিরকে দেখলো। আমির আবার হাসলো। তারপর পদ্মজার দিকে এগিয়ে এসে বলল, যেদিন মনে হবে তুমি আমাকে ভালোবাসো বলবে, কিন্তু সেদিনটা আমার জীবনের শ্রেষ্ঠ সময় হবে। পদ্মজা তখনও এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমির হাত নাড়িয়ে পদ্মজার পলক অস্থির করে বলল, কি ভাবছো? পদ্মজা বলল, কিছু না। আমির বলল, কিছু বলবে? পদ্মজা বলল, আজ ওই বাড়ি যাব আমরা। আমির বলল, এটাই তো নিয়ম। পদ্মজা বলল, আপনি একটু বেশরম। আমির চকিতে তাকালো। পদ্মজা ঠোঁট টিপে হেসে আবার চোখ সরিয়ে নিল। আমির আমতা আমতা করে বলল, তাতে কি হয়েছে? পদ্মজা বলল, কিছু না। আমির বলল, কি বলতে চাও বলো তো? পদ্মজা বলল, বড়দের সামনে আমাকে নিয়ে এত কথা বলবেন না, মানুষ কানাকানি করে। আপনাকে বেলাজা বেশরম বলে। আমির বলল, আমার বউ নিয়ে আমি কি করব আমার ব্যাপার। পদ্মজা করুণ স্বরে বলল, কিন্তু আমাকে অস্বস্তি দেয়। আমির বলল, আচ্ছা ঠিক আছে, নিয়ন্ত্রণের চেষ্টা করব। পদ্মজা বলল, সত্যি? আমার আম্মার সামনে ভুলেও পদ্মজা পদ্মজা করবেন না। আমির বলল, ইশারা দিতেই চলে আসবে, তাহলে ডাকাডাকি করব না। পদ্মজা হাসলো। আমির বলল, হাসছো কেন? পদ্মজা বলল, এমনি, মনে রাখবেন কিন্তু। আমির বলল, তুমিও মনে রাখবে। সকালের দৃশ্য থেকে বেরিয়ে আসে আমির। পদ্মজাকে বলল, মনে আছে, তোমার অস্বস্তি হয় এমন কিছু করব না। আমিরের কথায় পদ্মজা সন্তুষ্ট হয়। নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে। উত্তেজনায় কাঁপছেও। মা বাবাকে দেখবে 2 দিন পর। 2 দিনে কি কিছু পাল্টেছে? পদ্মজা মনে মনে ভাবছে, আম্মা বোধহয় শুকিয়েছে। আমাকে ছাড়া আম্মা নিশ্চয় ভালো নেই। পদ্মজার খারাপ লাগা কাজ করতে থাকে। ছটফটানি মুহূর্তেই পেরে গেল। আমির জানতে চাইল, পদ্মজা শরীর খারাপ করছে, অস্বাভাবিক লাগছে? পদ্মজা বলল, আম্মাকে অনেকদিন পর দেখব। আমির বলল, অনেকদিন কোথায়, 2 দিন তো মাত্র। পদ্মজা বলল, অনেকদিন মনে হচ্ছে। আমির বলল, এই তো চলে এসেছি, ওই যে দেখো তোমাদের বাড়ির পথ। আমির আঙ্গুলের ইশারা করে। আমিরের ইশারা অনুসরণ করে পদ্মজা সেদিকে তাকালো। ওই তো তাদের বাড়ির সামনের পুকুর দেখা যাচ্ছে। আর কিছু সময়, এরপরে সে তার মাকে দেখবে। পদ্মজা অনুভব করে তার নিঃশ্বাসের গতি বেড়ে গেছে, হৃৎপিণ্ড লাফাচ্ছে। সে আমিরের এক হাত শক্ত করে ধরে সেদিকে তাকিয়ে রইল। হেমলতা নদীর ঘাটে মোর্শেদের সাথে কথা বলছেন। তিনি মোর্শেদকে বাজারে পাঠিয়েছিলেন। মোর্শেদ কিছু জিনিস ভুলক্রমে আনেননি, তা নিয়ে আলোচনা চলছে। ঠিক আলোচনা নয়, হেমলতা বকছেন। মোর্শেদ নৌকায় বসে শুনছেন। তিনি কথা বলার সুযোগই পাচ্ছেন না। হেমলতার নিঃশ্বাস নিয়ে চুপ করেন। তখনই মোর্শেদ বললেন, অহনি যাইতাছি, সব লইয়া হেরপর আইমো। হেমলতা বলল, এখন গিয়ে হবেটা কি বলতো? হঠাৎই ওরা চলে আসবে। মোর্শেদ বলল, আমি যাইয়াম আর আইয়াম। বলতে বলতে মোর্শেদ নৌকা ভাসিয়ে দূরে চলে যায়। হেমলতা ক্লান্তি ভরা দৃষ্টি নিয়ে স্বচ্ছ জলের দিকে তাকিয়ে থাকেন। পূর্ণা চিৎকার ভেসে আসছে কানে। তিনি চমকে ঘরে তাকান। পূর্ণা আপা আপা বলে চেঁচাচ্ছে বাড়িতে। হেমলতা বিড়বিড় করেন, এসে গেছে আমার পদ্ম। তিনি ব্যস্ত পায়ে হেঁটে বাড়ির উঠানে আসেন। সঙ্গে সঙ্গে ফুলের মতো সুন্দর মেয়েটা হামলে পড়ে বুকের উপর। আম্মা আম্মা বলে যান ছেড়ে দেয়। হেমলতা এত বেশি আনন্দ হচ্ছে যে হাত দুটো তোলার শক্তি পাচ্ছে না। চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। তিনি 2 হাত শক্ত করে পদ্মজাকে জড়িয়ে ধরেন। শূন্য বুকটা চোখের পলকে পূর্ণ হয়ে উঠেছে। পদ্মজা নিশ্চয়ই বুঝে যাবে 2 রাত তার আম্মা ঘুমায়নি। চোখ দই নিশ্চিন্তে আরাম করতে পারেনি। বুঝতেই হবে পদ্মজাকে।
পদ্মজা ঘন ঘন লম্বা করে নিঃশ্বাস টানছে। স্পষ্ট একটা ঘ্রাণ পাচ্ছে সে, মায়ের শরীরের ঘ্রাণ। পারলে যেন পুরো মাকেই এক নিঃশ্বাসে নিজের মধ্যে নিয়ে যেত সে। হেমলতা পদ্মজার মাথায় আলতো করে ছুঁয়ে দিয়ে বললেন, আর কাঁদিস না, এই তো আম্মা আছি তো। পদ্মজা বলল, তোমাকে খুব মনে পড়েছে আম্মা। হেমলতা বলল, আমারও মনে পড়েছে। হেমলতার চোখের জল ঠোঁট গড়িয়ে গলা অবধি পৌঁছেছে। তিনি অশ্রু মিশ্রিত ঠোঁটে পদ্মজার কপালে চুমু দেন। আমির হেমলতার পাশে সালাম করতে নেন। হেমলতা ধরে ফেলেন। আমিরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, লাগবে না বাবা। আমির বিনীত কণ্ঠে বলল, ভালো আছেন আম্মা? হেমলতা বলল, ভালো আছি, তুমি ভালো আছো তো? আমার মেয়েটা কান্নাকাটি করে জ্বালিয়েছে খুব। আমির বলল, ভালো আছি আম্মা, একটু একটু তো জ্বালিয়েছে। কথা শেষ করে আমির আর চোখে পদ্মজার দিকে তাকালো। পদ্মজা ফোপাচ্ছে। হেমলতা অনেকক্ষণ চেষ্টা করে পদ্মজাকে নিয়ন্ত্রণে আনেন। বাড়িতে মঞ্জুরা, হানি সহ হানির শ্বশুর বাড়ির অনেকেই ছিল। তারা আগামীকাল ঢাকা ফিরবে। জামাই স্বাগতমের বিশাল আয়োজন করা হয়েছে। পূর্ণা, পদ্মজা, লাবণ্যকে টেনে নিয়ে যায় ঘরে। হ্যানির স্বামী আমিরকে নিয়ে গল্পের আসর জমান। আমির আসার সময় গরুর গাড়ি ভরে বাজার করে নিয়ে এসেছেন। হেমলতা সেসব গুছাচ্ছেন। তিনি বারবার করে মজিদ মাতব্বরকে বলে দিয়েছিলেন ফের যাত্রায় বাজার না পাঠাতে, তবুও পাঠিয়েছেন, ফেলে তো দেওয়া যায় না। রাতের খাবার শেষ হয়েছে অনেকক্ষণ। পূর্ণাকে আমির ছোট আপা ডাকে। শালির চোখে একদমই দেখছে না, তেমন রসিকতাও করছে না। আমিরের ব্যবহার, পূর্ণা ধীরে ধীরে আমিরকে বোনজামাই হিসাবে পছন্দ করেছে। নায়ক নায়কের মতো সুন্দর, মন তো ভালো। হানির বড় ছেলে লাবণ্য, আমির আর পূর্ণা লুডো খেলছে। পদ্মজা কিছুক্ষণ খেলে উঠে চলে এসেছে। হেমলতা মোর্শেদ বারান্দায় বেঞ্চিতে বসেছিল। পদ্মজা দরজার পাশে এসে দাঁড়ালো। মোর্শেদ দেখতে পেয়ে ডাকলো, কিরে মা, আয়। পদ্মজাকে দুজনের মাঝখানে বসিয়ে দিলেন। তারপর প্রশ্ন করলেন, হোর বাড়ির মানুষরা ভালো তো? পদ্মজা নতজানু হয়ে জবাব দিল, সবাই ভালো। হেমলতা বলল, একটু একটু সমস্যা থাকবেই, মানিয়ে নিস, জয় করে নিস, সবকিছুই অর্জন করে নিতে হয়। পদ্মজা হেমলতার দিকে তাকিয়ে মৃদু করে হাসলো। হেমলতা আবার বলল, তোর শাশুড়ি একটু কঠিন তাই না? চিন্তা করিস না, যা বলবে শুনবি, পছন্দ অপছন্দ জানবি, সেই মতো কাজ করবি, দেখবি ঠিক মাথায় তুলে রেখেছে। পদ্মজা বলল, আচ্ছা আম্মা। হ্যানি বলল, সব শাশুড়ি ভালো হয় না লতা। আমার শাশুড়িরে আজীবন তেল দিলাম, কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। তিনি ঘর থেকে সব শুনছিলেন, কথা না বলে পারলেন না। হেমলতা এক হাতে পদ্মজাকে জড়িয়ে ধরেন। তারপর হানির উদ্দেশ্যে বললেন, আমার পদ্মর কপাল এত খারাপ নিশ্চয় হবে না। হানি বলল, পদ্মর অবস্থা আমার মতো হয়েছে যদি শুনি, পদ্মজাকে তুলে নিয়ে যাব আমার কাছে, তুই মিলিয়ে নিস। হেমলতা বলল, আহ থামো তো আপা, আমির লাবণ্য শুনলে কি ভাববে? হানি আর কিছু বললেন না। চারজন মানুষ নিশ্চুপ হয়ে বসে রইল অনেকক্ষণ। একসময় হেমলতা রান্নাঘরের দিকে যান। রান্নাঘরে গোছানো হয়নি। মোর্শেদ নিজের ঘরের দিকে পা বাড়ান। সারাদিন অনেক ধকল গেছে, ক্লান্তিতে শরীর ভেঙে আসছে। হ্যানি পদ্মজার পাশে বসলেন, বললেন, শোন মা, শাশুড়িরা বেশি তেল দিতে গিয়ে নিজের জীবন নষ্ট করবি না। তোর মায়ের অনেক জ্ঞান অভিজ্ঞতা মানি, কিন্তু লতার শাশুড়ি নিয়ে সংসার করতে হয়নি, তাই সে জানে না। আমি জানি শাশুড়িরা কেমন কালসাপ হয়। এরা সেবা নেবে দিন রাত, বেলা শেষে ভুলে যাবে, নিজের কথা আগে ভাববি। শাশুড়ি ভুল বললে জবাব দিবি সাথে সাথে, নিজের জায়গাটুকু বুঝে নিবি, পড়াশোনা থামাবি না, পড়বি আর আরামে থাকবি। আমরা বান্দি পাঠাইনি, সাক্ষাৎ পরি পাঠাইছি। শুনছি আমির টাকা পয়সাওয়ালা, জমি জমা আছে অনেক। তাহলে তোর আর চিন্তা কিসের? জামাই হাতে রাখবি, তাহলে পুরো সংসার তোর হাতে। আমার কপালে এসব ঠেকেনি। বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির মানুষের মন রাখতে রাখতে কখন বুড়ি হয়ে গেছে বুঝিনি, বুঝছিস তো? পদ্মজা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। প্রসঙ্গ পাল্টাতে বলল, মেজো আপা আসে নাই কেন? বিয়ে কবে আবার? হানি বলল, ওর তো পরীক্ষা সামনে, পড়াশোনা শেষ করুক, এরপর বিয়ে দিব। পদ্মজা বলল, বিয়ে না ঠিক হওয়ার কথা ছিল, হয়নি? হানি বলল, কবে? পদ্মজা হানির প্রশ্নে খুব অবাক হলো। কৌতূহলী হয়ে জানতে চাইল, আম্মা না কয়দিন আগে তোমাদের বাড়িতে গেল বড় আপার বিয়ে ঠিক করতে? হানি হা করে তাকিয়ে রইল পদ্মজার দিকে। তিনি কিছুই বুঝছেন না। তার মেয়ের বিয়ে আবার কবে ঠিক হওয়ার কথা ছিল? পদ্মজা বিয়ে করে কি আবল তাবল বকছে? তিনি বললেন, কি বলিস? হানির সহজ সরল মুখখানার দিকে পদ্মজা এক দৃষ্টিতে তাকিয়ে রইল। সে ভাবছে, আম্মা রাজধানীতে তাহলে কেন গিয়েছিলেন? মিথ্যা কেন বলেছেন? সেদিন রাজধানীতে গিয়েছিলেন বলেই এত বড় অঘটন ঘটেছিল? না, অঘটন ভাগ্যেই লেখা ছিল, কিন্তু মিথ্যে কেন বললেন আম্মা? মাদানী নদীর বুকে কুন্দ ফুলের মতো জোনাকিরা ফুটে উঠেছে। পদ্মজা তা এক মনে চেয়ে দেখছে। অনেকটা রাত হয়েছে, আমির ঘুমাচ্ছে। 3 দিনে আমিরের সাথে পূর্ণা প্রেমার খুব ভাব হয়েছে। সারাক্ষণ আড্ডা, লুডো খেলা। পদ্মজা যত দেখছে তত আমিরের প্রেমে পড়ছে। আমিরের ঘুমন্ত মুখের দিকে চেয়ে থাকতে থাকতে পদ্মজার মনে পড়ল, আগামীকালই ফিরে যেতে হবে শ্বশুর বাড়ি। মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে আবার চলে যেতে হবে। ভাবতেই মন খারাপ হয়ে আসে। মন ভালো করতে চাইলে আসে নদীর ঘাটে। জোনাকিদের কুরুক্ষেত্র দেখতে দেখতে কেটে যায় অনেকক্ষণ। আধার ভেদ করে একটা আলোর ছোঁয়া লাগে চারিপাশে। এই সময় কে এলো? পদ্মজা ঘাড় ঘুরে তাকালো। মাকে দেখে একগাল হাসলো।
হেমলতা হারিকেন নিয়ে এগিয়ে আসেন। কিঞ্চিত রাগ নিয়ে বললেন, এত রাতে একা ঘাটে কেন এসেছিস? মার খাসনি অনেকদিন, বিয়ে হয়েছে বলে কি আমি মারবো না তোকে? হেমলতার ধমকে পদ্মজার মেরুদণ্ড সোজা করে থতমত হয়ে দাঁড়ালো। মা শেষ কবে মেরেছে পদ্মজা মনে করতে পারছে না। তিনি যেভাবে বললেন মনে হলো না জানি কত মেরেছেন, তাই সেও ভয় পাওয়ার ভান ধরল। পদ্মজা বলল, আচ্ছা যাচ্ছি। হেমলতা বলল, কি জন্য এসেছিলি? ঘুম আসছে না? হেমলতার কণ্ঠ নরম শোনালো। পদ্মজা বলল, কাল চলে যেতে হবে, তাই মন খারাপ হচ্ছিল। হেমলতা হারিকেন মাটিতে রাখেন, তারপর দুহাতে পদ্মজাকে বুকে টেনে নেন। পদ্মজার কান্নারা বাঁধন ছেঁড়া হলো। মায়ের বুকে মুখ চেপে পিঠটা বারংবার ফুলতে ফুলতে উঠতে লাগলো। কিছুক্ষণ এভাবেই পার হলো। হেমলতা বলল, এত সহজে কাঁদিস কেন? মা বাবার কাছে সারা জীবন মেয়েরা থাকে না মা। পদ্মজা বলল, তুমি সাথে চলো। হেমলতা বলল, পাগল মেয়ে, বলে কি? কান্না থামেনি এখনো? পদ্মজা দুহাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে বলল, হ। হেমলতা বলল, আমির তো ঘুমে, তুইও ঘুমিয়ে পড় গিয়ে। পদ্মজা মাথা নাড়ালো। 2 কদম এগিয়ে আবার চটজলটি পিছিয়ে আসে। মাকে জিজ্ঞেস করে, তুমি ঘুমাবে না আম্মা? হেমলতা বলল, ঘুমাবো চল। পদ্মজা ডাকলো, আম্মা। হেমলতা হারিকেন হাতে নিয়ে পদ্মজার চোখের দিকে তাকালো। পদ্মজা বলল, তোমার জীবনের সবটা আমাকে বলেছ, কিছু আড়ালে থাকলে সেটাও বলো আম্মা। হেমলতা বলল, কেন মনে হলো যে আরো কিছু আছে? হেমলতার কণ্ঠটা অন্যরকম শোনালো। পদ্মজা বলল, মনে হয়নি, এমনি বলে রাখলাম। পদ্মজা নতজানু হয়ে নিজের নখ খোটাচ্ছে। হেমলতা স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। কেটে যায় অনেকটা সময়। তিনি ঢোক গিলে গলা ভেজান, তারপর বললেন, তাই হবে। পদ্মজা খুশিতে তাকালো। নিশ্চয় এখন সব বলবি আম্মা। হ্যানি খালামনির বাড়ির কথা বলে সেদিন কোথায় গিয়েছিলেন এখন জানা যাবে। হেমলতা আশায় পানি ঢেলে দিলেন, এখন ঘুমাতে চা, অনেক রাত হয়েছে। পদ্মজার চোখে মুখের উজ্জ্বলতা নিভে গেল। মা কাঙ্ক্ষিত প্রসঙ্গটি কেন এড়িয়ে যাচ্ছেন? পদ্মজা সরাসরি জিজ্ঞেস করার অনেক চেষ্টা করেছে, কিন্তু পারছে না। জড়তা ঘিরে রেখেছে তাকে। মা সবসময় নিজে থেকে সব বলেন, নিশ্চয়ই কোনো কারণে এই বিষয়টা চুপ করে আছেন। পদ্মজা মনে মনে নিজেকে সান্ত্বনা দিলেন, একদিন আম্মা বলবে, অবশ্যই বলবে। কালো মেঘে ঢাকা আকাশ, ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। লাহারি ঘরের বারান্দায় হাত পা ছড়িয়ে বসে আছেন হেমলতা। সন্ধ্যার আজান পড়বে। চারিপাশে এক মায়াবী ঘন ছায়া, মন বিষাদময়। পদ্মজা দুপুরে মোড়ল বাড়ি ছেড়েছে। বিদায় মুহূর্তটা একটু স্বস্তির ছিল না। মেয়েটা এত কাঁদতে পারে, তবে হেমলতার চোখ শুকনো ছিল। মায়ের চোখ শুকনো দেখে কি পদ্মজা কষ্ট পেয়েছিল কে জানে। হেমলতা বারান্দা ছেড়ে উঠতে গিয়ে আবিষ্কার করলেন শক্তির অবস্থান শূন্য। তিনি আবার বসে পড়েন, হেসে ফেললেন। পদ্মজা ছাড়া এত দুর্বল তিনি, এটা ভাবতে অবশ্য ভালো লাগে। হেমলতা আকাশের দিকে তাকান, চোখ দুটি জ্বলছে। জল ভরা চোখ নিয়ে আবার হাসলেন। কি যন্ত্রণাময় সেই হাসি। মাটিতে হাতের ভর ফেলে উঠে দাঁড়ান তিনি। এলোমেলো পায়ে লাহারি ঘর ছাড়েন। উঠানে এসে থমকে দাঁড়ান। বাড়ির গেট খোলা ছিল। পাতলা অন্ধকার ভেদ করে একটা নারী অবয়ব এগিয়ে আসছে বাড়ির দিকে। হেমলতা নারী ছায়াটির স্পষ্ট মুখ দেখার জন্য অধীর আগ্রহে তাকিয়ে থাকেন। গেটের কাছাকাছি আসতেই হেমলতা আন্দাজ করতে পারেন কে এই নারী। তিনি মৃদু হেসে এগিয়ে যান। হেমলতা বললেন, অনেক দেরি করলেন আসতে। বাসন্তী উঠানে পা রেখেই বললেন, আপনি আমাকে চেনেন? হেমলতা জবাব না দিয়ে বাসন্তীর ব্যাগ নিতে হাত বাড়ালেন। বাসন্তী ব্যাগ আড়াল করে ফেললেন। তিনি খুব অবাক হচ্ছেন। মনে যত সাহস নিয়ে এসেছিলেন সব ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। হেমলতা বললেন, আপনি এই বাড়িতে নির্দ্বিধায় থাকতে পারেন, আমি বা আমার সন্তানদের পক্ষ থেকে আপত্তি নেই। বাসন্তী বলল, আপনি আমাকে চিনলেন কিভাবে? হেমলতা বলল, সে যেভাবেই চিনি। জেনে কি লাভ আছে? আপনি প্রথম দিনে একা আসতে পারতেন, লোকজন না নিয়ে। বাসন্তীর এবার ভয় করছে, শরীর দিয়ে ঘাম ছুটছে। একটা মানুষ সতীন দেখে এত স্বাভাবিক কি করে হতে পারে? তিনি তো ভেবেছিলেন যুদ্ধ করে স্বামীর বাড়িতে বাঁচতে হবে। বাসন্তী ধবধবে সাদা চামড়া লাল বর্ণ ধারণ করে। হেমলতার কথা দৃষ্টি এত ধারালো মনে হচ্ছে তার। হেমলতা বাসন্তীকে চুপ দেখে বললেন, আপনি বিব্রত হবেন না, এটাও আপনার সংসার, আসুন। হেমলতা আগে আগে এগিয়ে যান। বাসন্তী অবধি এসে পিছনে ফিরে দেখেন বাসন্তী ঠায় দাঁড়িয়ে আছেন। হেমলতা কথা বলার জন্য প্রস্তুত হন, তখনই একটা পুরুষালী হুঙ্কার ভেসে এলো, তুমি এখানে আইসো কেন? মোর্শেদের কণ্ঠ শুনে বাসন্তী কেঁপে উঠল। মোর্শেদকে এড়িয়ে একজন বেদেনী লোকের প্রতি ক্ষণিকের জন্য একৃষ্ট হয়ে পড়েছিলেন তিনি। এরপর থেকেই মোর্শেদ এবং তার সম্পর্কে ফাটল ধরে। মোর্শেদ ত্যাগ করে তাকে, কিন্তু তিনি একসময় বুঝতে পারেন কোনটা ভুল কোনটা সঠিক। সংসারের প্রতি টান অনুভব করে ফিরে আসতে চান। মোর্শেদ জায়গা দিলেন না। ততদিনে মোর্শেদ দ্বিতীয় স্ত্রীর প্রতি ভালোবাসা উপলব্ধি করে ফেলেন। মহসেরে ফিরে আসেন হেমলতার কাছে, নিজের সন্তানদের কাছে। মোর্শেদ বলল, বাইর হইয়া যাও কইতাছি, বাইর হও আমার বাড়িতে থাইকা। মোর্শেদ বাসন্তীকে ধাক্কা দিয়ে বেরিয়ে যেতে বললেন। বাসন্তী হুমড়ি খেয়ে পড়তে গিয়েও নিজেকে সামলে নেন। চোখ গরম করে মোর্শেদের দিকে তাকান, বললেন, এইটা আমার সংসার, আমি যাব না। মোর্শেদ বলল, বাসন্তী, ভালোই ভালোই কইতাছি, যাও এহান থাইকা, নাইলে তোমার লাশ ফালাইয়া দিমু আমি কইলাম। বাসন্তী কিছু কঠিন কথা শোনাতে গিয়ে শোনালেন না। হেমলতা উঠানে নেমে আসেন।
বলেন, যখন বিয়ে করেছ তখন হুঁশ ছিল না, এখন সংসার দিতে আপত্তি? মোর্শেদ বলল, তুমি জানো না লতা, এই মহিলা কতটা খারাপ। এই মহিলা লোভী, লোভাক্ষরের বাচ্চা, মাদারির বাচ্চা। হেমলতা বলল, কিসব বলছো, মুখ সামলাও। মোর্শেদের কপালের রক দপদপ করছে, নিঃশ্বাস ঘন হয়ে এসেছে। বাসন্তীকে পিটাতে হাঁস নিষ্পিস করছে, তবুও হেমলতার কথায় তিনি থামেন, কিন্তু তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইলেন বাসন্তীর দিকে। হেমলতা বললেন, আপনি ঘরে যান, এই ঘর আপনারও, ওনার কথা মনে নিবেন না। মোর্শেদ বলল, আমার ঘরে এই মহিলা ঢুকলে খারাপই হইয়া যাইব। হেমলতা মোর্শেদের চোখের দিকে তাকান, ইশারায় কিছু একটা বলেন, এরপর বাসন্তীকে বললেন, আপনি যান, সদর ঘরের ভেতরের দরজার বাম দিকে যে ঘরটা, সেখানে যান, দেখিয়ে দিতে হবে। বাসন্তী কিছু না বলে গটগট আওয়াজ তুলে বারান্দা পেরিয়ে সদর ঘরে ঢুকেন, হাত পা কাঁপছে তার। হেমলতার ব্যবহার স্বাভাবিক হলেও অস্বাভাবিক ঠেকছে। সেদিন বৃষ্টিতে ভেজে ফেরার জন্য জ্বরে বিছানায় পড়েন। গত কয়েকদিন জ্বরে এত নেতিয়ে পড়েছিলেন যে ওঠার শক্তি ছিল না। শরীরটা একটু চাঙ্গা হতেই আবার আসেন। এত সহজে সব পেয়ে যাবেন জানলে জ্বরে নিয়ে চলে আসতেন। মোর্শেদ অসহায় চোখে তাকালেন হেমলতার দিকে, বললেন, কেন এমনটা করলা? আমি এর সাথে থাকতে পারতাম না। হেমলতা বলল, ঠান্ডা হও তুমি কিছু জানো না। যেদিন আমরা ঢাকা থেকে ফিরি সেদিন উনি এসেছিলেন, লোকজন নিয়ে এসেছিলেন। এরপর আমার মেয়েদের জীবনে অন্ধকারে নেমে আসে। পরিস্থিতি হাতের নাগালে চলে যাওয়াতে উনি সেদিন ফিরে গিয়েছিলেন। বিয়ের দিন বেয়াই সব বললেন। বেয়ার কাছে কামরুল মিয়া অভিযোগ করেন। বেয়াই কামরুল ভাইকে বলেন, ব্যাপারটা এখন সরাসরি না করতে, এতে ওনার সম্মান নষ্ট হবে। যে বাড়িতে ছেলের বিয়ে দিচ্ছেন সেই বাড়ির কর্তার প্রথম বউ আছে, বউ আবার একজন পরনারী মেয়ে। অধিকার নিতে লোকজন নিয়ে বৈঠক বসাবে, এসব সত্যিই অসম্মানজনক। তিনি আমাকে অনুরোধ করেছেন ব্যাপারটা যেন নিজেদের মধ্যে মিটিয়ে নেই। আর বাসন্তী আবার তো দোষ নেই। সবচেয়ে বড় কথা, আমার সংসারের হাল ধরার জন্য একজন মানুষ দরকার, খুব দরকার। হেমলতার শেষ কথাগুলো করুণ শোনালো। মোর্শেদ বিস্ময়ে তাকিয়ে আছেন। বাসন্তী এত কিছু করেছে ভাবতেই পারছে না। মোর্শেদ কণ্ঠ খাদে নামিয়ে বললেন, তারে আমি মানতে পারছি না, বুঝাইয়া শোনাইয়া বের কইটা দাও। হেমলতা বলল, তুমি আমার কথাগুলো শোনো, থাকতে দাও ওনাকে, ক্ষমা করে দাও। আমি জানি না সে কি করেছে, যাই করুক ক্ষমা করে দাও। মোর্শেদের মাথায় খুন চেপেছে। তিনি কি করবেন, কি বলবেন ভেবে পাচ্ছে না। ক্রোধে আক্রোশে ফুলতে ফুলতে বাড়ির পিছনে চলে যান। নৌকা নিয়ে বের হবেন, রাতে বোধহয় ফিরবেন না আজ। আজান পড়েছে, বৃষ্টির বেগ বেড়ে গেছে। হেমলতা ব্যস্ত পায়ে হেঁটে আসেন বারান্দায়। গোপনে দীর্ঘশ্বাস ফেলেন। বুক মুচড়ে একটা কান্না ছিটকে এলো গলায়। সেই সঙ্গে চোখ ছাপিয়ে চল। কোনো নারী সতীন মানতে পারে না, বাধ্য হয়ে মানতে হচ্ছে, ভাগ্য বাধ্য করেছে। নয়তো তিনি এত উদার নন, কখনোই অন্যকে নিজের সংসারের ভাগ দিতেন না। সেই প্রথম থেকে মনে পুষে রেখেছেন, কখনো মোর্শেদের স্ত্রী সংসার চাইলে মুখের উপর দরজা বন্ধ করে দিবেন। যার জন্য তিনি একাকিত্বে ঢুকেছেন, যার জন্য মোর্শেদের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছেন, যার জন্য মোর্শেদের মার খেয়েছেন, তাকে কখনোই এত সহজে সুখ দিতেন না, কখনোই না। হেমলতার শরীরে কাঁটা ফুটেছে। তিনি কোনো মতে কাঁটাটাকে গিলতে চাইলেন। বাসন্তীর গলা কানে এলো, আপনি কাঁদতাছেন? হেমলতা চমকে তাকান। লজ্জায় চোখের জল মুছার সাহস পায়নি, চোখে জল নিয়ে হাসলেন। বাসন্তী হতবাক, কি অসাধারণ নারী, কত অদ্ভুত সে। বাসন্তী প্রসঙ্গ পাল্টে জানতে চাইলেন, ছেলে মেয়েরা কই? হেমলতা বলল, বড় মেয়েটার বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে আছে। আজই ফের যাত্রা শেষে শ্বশুর বাড়িতে চলে গেল। মেজো আর ছোটটা তাদের নানি বাড়িতে গেছে। বড়টার জন্য কান্নাকাটি করছিল, তাই আম্মা নিয়ে গেছে। বাসন্তী বলল, ঘরে একটা ছোট ছেঁড়া ঘুমাচ্ছে, কে সে? হেমলতা বলল, প্রান্ত, আমারই ছেলে। বাসন্তী বলল, শুনেছিলাম 3 মেয়ে শুধু। হেমলতা আর কথা বাড়ালেন না। রান্নাঘরের দিকে যেতে যেতে বললেন, আপনি কলপারে যান, কাপড় পাল্টে নেন, আমি খাবার বাড়ছি। পদ্মজা মুখ ভার করে বসে আছে। রাতের খাবারের সময় ফরিনা বেগম খুব কথা শুনিয়েছেন। কঠিন স্বরে বলেছেন, বাপের বাড়ির আহ্লাদ মিটিয়ে আইসনি তো? আর কোনোদিন যাইতে কইবা না। এইটাই তোমার বাপের বাড়ি, এইটাই তোমার স্বামীর বাড়ি। আর তোমার ভাই বোনদের কইবা সবসময় আনাগোনা না করতে। বাড়ির কাছে বইলা সবসময় আইতে হইবে, এটা কথা না, চোখে লাগে। পদ্মজা বুঝতে পারছে না, তার ভাই বোন তো শুধু বউ ভাতের দিনই এসেছিল, দাওয়াতের আমন্ত্রণ রক্ষার্থে। এজন্য ওইভাবে কেন বলতে হবে? কান্না পাচ্ছে খুব। আম্মার কথা মনে পড়ছে। পূর্ণা কি করছে? আসতে তো নিষেধ দিয়ে দিল, তাহলে কিভাবে দেখা হবে? আমির ঘরে ঢুকতেই পদ্মজা দ্রুত চোখের জল মুছল। পদ্মজার ফ্যাকাশে মুখ দেখে আমির প্রশ্ন করল, আম্মা কিছু বলেছে? পদ্মজা বলল, না না। আমির বলল, তাহলে কাঁদছো কেন? পদ্মজা বলল, আম্মার কথা মনে পড়ছে। আমির বলল, যেতে চাও তাহলে চলো। পদ্মজা বলল, ও মা, কি কথা, এত রাতে আর দুপুরেই না আসলাম? আমির বলল, তাহলে মন খারাপ করো না, আমরা আবার যাব কয়েকদিনের মধ্যে। বাইরে অনেক হাওয়া বইছে। পদ্মজা জানালা লাগাতে গেল।
তখন একটা চিৎকার শুনতে পেল। আমির লক্ষ্য করে বলল, বড় ভাবির চিৎকার। রুম্পা ভাবি পাগলের মতো আচরণ করে, পাগল বলে সবাই। পদ্মজা কৌতূহল নিয়ে আমিরের সামনে এসে দাঁড়ালো আর বলল, আপনার কি মনে হয় কেউ ভয় পেয়ে মানসিক ভারসাম্য হারাতে পারে? আমির বলল, অসম্ভবের কি আছে? পদ্মজা বলল, আমার কাছে ঘটকা লাগছে, ওনার সাথে অন্য কিছু হয়েছে। আমির চিন্তিত হয়ে বলল, আমি তো এতটুকুই জানি। পদ্মজা বলল, আপনি ওনার সাথে দেখা করাবেন আমায়? আমির বলল, আঘাত করবে তোমাকে। পদ্মজা বলল, বাধাই তো তাকে, অনুরোধ করছি। পদ্মজাকে হাত জোর করে অনুরোধ করতে দেখে আমির সায় দিল, আচ্ছা ভোরে নিয়ে যাব। পদ্মজা বলল, জানেন আপনাদের এই বাড়িটা রহস্যজনক, কোনো গোলমাল আছে? আমির বলল, সত্যি নাকি? আমার তো তেমন কিছু মনে হয় না। পদ্মজা বলল, আপনি কয়েকদিনের জন্য গ্রামে আসেন, আর ওসব সবাই বোঝে না। আমির বলল, ওরে আমার বুঝদার, তবে জিন আছে শুনেছি। আমার এক ফুপু বাড়ির পিছনের পুকুরে ডুবে মরেছিল, আর চাচিরা মাঝে মাঝে জিন ধরে, তবে আমি বিশ্বাস করি না এসব। তুমি বিশ্বাস করো? পদ্মজা বলল, না। আচ্ছা। পদ্মজা কথা শেষ করতে পারল না। আমির পদ্মজাকে টেনে বিছানায় নিয়ে আসে, আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বলল, আর কথা না, ঘুমাও। পদ্মজা বলল, আমি ভর্তা হয়ে যাচ্ছি। আমির বলল, এই যে আসতে ধরলাম। পদ্মজা বলল, শুনুন না। আমির বলল, কি? পদ্মজা বলল, আমি পড়তে চাই। আমির বলল, পড়বে। পদ্মজা বলল, আম্মাকে অসন্তুষ্ট রেখে জোর করে পড়তে মন চাইবে না। আমির বলল, আম্মাকে রাজি করাবো। পদ্মজা খুশিতে গদগদ হয়ে উঠল, সেও আমিরকে এক হাতে জড়িয়ে ধরল। ফজরের আজান চারিদিকে ছড়িয়ে পড়তেই পদ্মজা চোখ খোলে। বিছানা থেকে নামার জন্য ওঠার চেষ্টা করলো, কিন্তু পারল না। আমির দুই হাতে জাপটে ধরে রেখেছে। পদ্মজা আমিরকে মৃদুকণ্ঠে ডাকলো, এই যে শুনছেন? আমির সাড়া দিল না। আবার ডাকলো পদ্মজা। আমির ঘুমের করে কিছু একটা বিড়বিড় করে আবার ঘুমে তলিয়ে যায়। এরপর পদ্মজা উঁচু গলায় ডাকলো, আরে উঠুন না, ফজরের নামাজ পড়বেন, এই যে। আমির পিট পিট করে তাকায়, দুই হাতের বাঁধন আগলা করে দেয়। পদ্মজা আমিরকে ঠেলে দ্রুত উঠে বসে। বিছানা থেকে নামতে নামতে বলে, উজু করে আসুন, আপনি আমাকে কথা দিয়েছিলেন আজ থেকে নামাজ পড়বেন। পদ্মজা কলপার থেকে উজু করে আসে। এসে দেখে আমির বালিশ জড়িয়ে ধরে আয়েশ করে ঘুমাচ্ছে। মৃদু হেসে কপাল চাপড়ালো পদ্মজা। এরপর আমিরের পাশে গিয়ে দাঁড়ালো। আমিরের চুলে বিলি কেটে দিয়ে কোমল কণ্ঠে বলল, উঠুন না, নামাজ পড়ে আমার ঘুমাবেন, মসজিদে যেতে হবে না, আমার সাথেই পড়ুন, এই যে শুনছেন, এই যে বাবু। পদ্মজা দ্রুত চিপ কাটলো। মুখ ফসকে আমিরের ডাকনাম ধরে ডেকেছে সে। পদ্মজা সাবধানে পরোক্ষ করে দেখলো আমির শুনল নাকি না শোনেনি। পদ্মজা মনে মনে বলল, উফ, বাঁচা গেল। আর এক দফা ডাকার পর আমির উঠে বসলো। কাঁদো কাঁদো হয়ে বারবার অনুরোধ করে, কাল থেকে পড়বো, আজ ঘুমাতে দাও। পদ্মজা শুনল না। তার অনুনয়ের কাছে আমির হেরে গেল। বউ যদি সুন্দরী হয়, তার অনুরোধ কি ফেলা যায়? আমির কলপাট থেকে উজু করে আসে। দুজন পাশাপাশি দুই জায়নামাজে নামাজ সম্পন্ন করে। নামাজ শেষ হতেই পদ্মজা বলল, এবার চলুন। আমির টুপি বিছানার উপর রেখে জানতে চাইল, কোথায়? পদ্মজা বলল, এমনভাবে বলছেন যেন জানেন না। একটু অভিনয় করে বলল পদ্মজা। আমিরের সত্যি কিছু মনে পড়ছে না, এখনো চোখে ঘুম ঘুম ভাব বলেই হয়তো। সে মনে করার চেষ্টা করলো। মনে পড়তেই বলল, ওহ দাঁড়াও, চাবি নিয়ে আসছি। আমির বেরিয়ে গেল। পদ্মজা অপেক্ষা করতে থাকলো। জানালার পাশে দাঁড়াতেই ভোরের স্নিগ্ধ বাতাসে সর্বাঙ্গ চাঙ্গা হয়ে উঠল। বাইরে সবেমাত্র ভোরের আলো ফুটেছে। পদ্মজা চমৎকার চাহনিতে দেখছে বাড়ির পিছনের জঙ্গল। কি সুন্দর সবকিছু, এত এত গাছ, অযত্নে গড়ে ওঠা বন জঙ্গল যেন একটু বেশি আকর্ষণীয় হয়। প্রকৃতির রূপ দেখতে দেখতে আচমকা চোখ পড়ল রানীকে। রানীর পরনে আকাশি রঙের সালোয়ার কামিজ, সে জঙ্গলের ভিতর যাচ্ছে। চোর চুরি করার সময় যেভাবে চারপাশে দেখে, রানীও ঠিক সেভাবেই চারপাশ দেখে দেখে এগোচ্ছে। পদ্মজার নিঃশ্বাস বন্ধ করে পুরো দৃশ্যটা দেখলো। রানী গভীর জঙ্গলের আড়ালে চলে যায়। তখন আমির আসে। পদ্মাবতী। আমিরের ডাকে পদ্মজা মৃদু কেঁপে উঠল। আমির কপাল কুঁচকে প্রশ্ন করল, কিছু কি হয়েছে? পদ্মজা বলল, না, কি হবে, চলুন আমরা যাই। পদ্মজা যে কোনো কথা এড়িয়ে গেছে তা বেশ বুঝতে পারল আমির, তবে প্রশ্ন করল না। পদ্মজা আমিরকে রানীর কথা বলতে গিয়েও পারল না। সে ভেবেছে আগে রানী আপাকে জিজ্ঞেস করতে হবে, এখনই বলা ঠিক হবে না, উনি কি ভাবেন আবার। রুম্পার ঘরের দরজা খুলতেই ক্যাস ক্যাস আওয়াজ হয়। পদ্মজা ঘরে ঢুকে আগে জানালা খুলে দেয়। তারপর পালঙ্কের দিকে তাকালো, পালঙ্ক শূন্য। পদ্মজা আমিরের দিকে জিজ্ঞাসা হয়ে তাকায়। আমির ইশারা করে পালঙ্কের নিচে দেখতে বলে। পদ্মজা ঝুঁকে পালঙ্কের নিচে তাকালো। কেউ একজন শুয়ে আছে, চুল দিয়ে মুখ ঢাকা, হাতে পায়ে বেরি বাঁধা। আমির পদ্মজার পাশে এসে বলল, উনি রুম্পা ভাবি। পদ্মজা বলল, উনাকে ডাকবেন একটু। আমির বলল, রেগে যায় যদি। পদ্মজা বলল, তবুও ডাকুন না। আমির লম্বা করে নিঃশ্বাস নিয়ে ডাকলো, ভাবি, শুনছেন ভাবি? রুম্পা নড়ে চড়ে চোখ তুলে তাকায়। দুই হাত দূরে একটা ছেলে ও মেয়ে বসে আছে। তাদের মুখ স্পষ্ট নয়, আলো ভালো করে ঘরে ঢোকেনি। রুম্পা শান্ত চোখে চেয়ে রইল অনেকক্ষণ। পদ্মজা হাত বাড়িয়ে বলল, আমার হাত ধরে বেরিয়ে আসুন। রুম্পা বাধা দু হাতে পদ্মজার হাত ধরার চেষ্টা করে পারল না।
পদ্মজা আর একটু এগিয়ে যায়। রুম্পার 2 হাত ধরে টেনে বাইরে নিয়ে আসে। রুম্পার কাছে আসতেই দুর্গন্ধে পদ্মজার বমি চলে আসে। গলা অবধি বমি এসে আটকে গেছে। না জানে কতদিন গোসল করেনি রুম্পা, দাঁত মাজেনি। এই বাড়ির কেউ কি একটু পরিষ্কার করে রাখতে পারেনি রুম্পাকে? প্রস্রাবের গন্ধ পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে ঘরে প্রস্রাব পায়খানা করে। রুম্পা মলিন চোখে তাকিয়ে থাকে পদ্মজার দিকে। আমির গর্ব করে রুম্পাকে বলল, আমার বউ। বলেছিলাম না সবচেয়ে সুন্দরী মেয়েটা আমার বউ হবে, দেখিয়ে দিলাম তো। রুম্পা হাসে, ময়লাটে মলিন মুখের হাসি, বোধহয় পৃথিবীর সবচাইতে সুন্দর হাসি। অনেকদিন গোসল না করার কারণে চেহারা হাত পা ময়লাটে হয়ে গেছে। নখগুলো বড় বড়, নখের ভেতর ময়লার স্তূপ যেন। ঠোঁট ফেটে চৌচির, টলমল করা চোখ দেখে মনে হচ্ছে এক্ষুনি চোখ দিয়ে বর্ষণ বইবে। রুম্পা পদ্মজাকে শান্ত কণ্ঠে বলল, এ তো মেলা সুন্দর সেরি, তোমার নাম কি তা? পদ্মজা খুশিতে জবাব দিল, উম্মে পদ্মজা। রুম্পা বলল, সরু ভাই এত সুন্দর সেরি কই পাইলেন? এ যে চান্দের লাহান মুখ। রুম্পারও কাছে এসে বসলো পদ্মজার। দুর্গন্ধটা আর নাকে লাগছে না, মানুষটাকে তার বেশ লাগছে। রুম্পার চুল লম্বা, মাটিতে 5-6 ইঞ্চি চুল লুটিয়ে আছে, কুচকুচে কালো চুল। অনেকদিন চুল না ধোয়ার কারণে চুলগুলো জট লেগে আছে, কিন্তু সৌন্দর্য এখনো রয়ে গেছে। যখন সুস্থ ছিল নিশ্চয়ই অনেক বেশি সুন্দর চুলের অধিকারিণী ছিলেন। পদ্মজা বলল, আমি আপনাকে তুমি বলি। রুম্পা দাঁত বের করে হেসে মাথা নাড়ালো। পদ্মজা হেসে বলল, কিছু বলবেন? রুম্পা হাসি হাসি মুখে তাকিয়ে থাকে পদ্মজার দিকে, কোনো জবাব দেয় না। সেকেন্ড কয়েক পর রুম্পার চোখের দৃষ্টি এদিক ওদিক ছুটতে থাকে, হাসি মিলিয়ে যায়, মুখ মলিন হয়ে আসে। পদ্মজা অবাক হয়ে রুম্পার পরিবর্তন দেখে। আকস্মিক পদ্মজাকে আক্রমণ করে বসল রুম্পা। খামচে ধরে পদ্মজার পা। আমির লাফিয়ে ওঠে, রুম্পার হাত থেকে পদ্মজাকে ছোটাতে চেষ্টা করে। রুম্পা পা ছেড়ে পদ্মজার শাড়ি কামড়ে ধরে, মুখ দিয়ে অদ্ভুত শব্দ করতে থাকে। আমির ধমক দিয়ে বলে, ভাবি ছাড়ো বলছি। পদ্মজা তোমার ক্ষতি করতে আসেনি, ভাবি ছাড়ো। পদ্মজা স্তব্ধ হয়ে দেখছে, তার চোখে মুখে কোনো ভয়ভীতি নেই। কি যেন খুঁজছে রুম্পার মধ্যে, খুঁজে কুলকিনারা পাচ্ছে না। রুম্পা শাড়ি ছেড়ে দিতেই পদ্মজা একটু পিছিয়ে যায়। দরজায় চোখ পড়ে, দেখতে পায় কেউ একজন সরে গিয়েছে। কি আশ্চর্য! হুট করে এই পদ্মজার বুক কাঁপতে থাকে। নূরজাহান নিজ ঘর থেকে হন্তদন্ত হয়ে ছুটে আসেন। এসেই বলেন, তালা খুলছে কেডাই? বাবু, নতুন বউরে নিয়ে এখানে আইসো কেন? আমির দ্রুত রুম্পার কাছ থেকে সরে আসে, নূরজাহানকে কৈফিয়ত দেয়। ভাবলাম বাড়ির সবাইকে পদ্মজা দেখেছে, রুম্পা ভাবি কেউ দেখুক। ভাবতে পারিনি ভাবি এমন কাজ করবে। ভাবি তো এখনো আরো বেশি বিগড়ে গেছে দাদু। নূরজাহান বলল, তুই আমারে কইয়া আইবি না? তোর চিল্লানি হই না আমার কলিজাটা উইরা গেছিল। বউ তোমারে দুঃখ দিছেই সেরি? পদ্মজা বলল, না না, কিছু করেনি আমায়। আমির চেঁচিয়ে উঠল, কি বলছো কিছু করেনি মানে? হাত দেখি। আমির পদ্মজার হাত টেনে নিয়ে দেখে বাম হাতে নখের জখম। আমির ব্যথিত স্বরে বলল, ইস কতটা আঘাত পেয়েছো। ঘরে চলো, দাদি এই নাও চাবি, তালা মেরে দাও। আমির পদ্মজাকে টেনে নিয়ে বেরিয়ে যায়। বেরোবার আগ মুহূর্ত পদ্মজা রুম্পার দিকে তাকালো, দেখতে পেল রুম্পা আর চোখে তাকিয়ে আছে। সে চোখে স্নেহ মমতা, একটু হাসিও লেগেছিল। পদ্মজার মাথা চক্কর দিয়ে উঠল। সে ঘরে এসে আমিরকে বলল, ওনার যত্ন কেউ নেয় না কেন? আমির বলল, দেখনি কিরকম করলো, এই ভয়ে কেউ চায় না। শুরুতে তোমাকে দেখে যদি রেগে যেত আমি তোমাকে নিয়ে চলে আসতাম। সবাইকে ভাবি তুই করে বলে, তোমাকে তুমি বলে সম্বর্ধন করতে দেখে ভাবলাম বোধহয় তোমাকে পছন্দ হয়েছে, তাই আঘাত করবে না, কিন্তু ধারণা ভুল হলো। পদ্মজা বলল, আপনি অকারণে চাপ নিচ্ছেন, নখের দাগ বসেছে শুধু। আমির বলল, রক্ত চলে এসেছে। পদ্মজা বলল, এইটুকু ব্যাপার না। আমির তুলা দিয়ে পদ্মজার হাতের রক্ত মুছে দিল, তারপর বলল, আর ওইদিকে পা দিবে না। পদ্মজা বলল, আমার কণ্ঠ শোনা যাচ্ছে। আমির বলল, লাবণ্যকে ঘুম থেকে তুলছে, লাবণ্য ফজরে উঠতে চায় না। পদ্মজা বলল, আমি যাই। আমির বলল, কোথায় যাবে? পদ্মজা বলল, আম্মা সকাল সকাল রান্নাঘরে যেতে বলেছিলেন। আমির বলল, তুমি রান্না কেন করবে? পদ্মজা বলল, অনুরোধ এমন করবেন না, আমি আমার বাড়িতে রান্না করেছি, টুকটাক কাজ করেছি, এখন না গেলে আম্মা রেগে যাবেন, রাগানো ঠিক হবে না। আমির বলল, এসব ভালো লাগে না পদ্মজা। পদ্মজা বলল, আমি আসছি। পদ্মজা ব্যস্ত পায়ে বেরিয়ে যায়, আমিরকে কথা বলার সুযোগ না দিয়ে। বাইরে বিকেলে সোনালি রোদ, মন মাতানো বাতাস। লম্বা বারান্দা পেরিয়ে নূরজাহানের ঘরের দিকে যাচ্ছে পদ্মজা। বাতাসের দমকায় সামনের কিছু চুল অবাধ্য হয়ে উঠেছে, এতে সে খুব বিরক্ত বোধ করছে। এক হাতে দই, অন্য হাতে পিঠা, চুল সরাতেই পারছে না। তখন কোত্থেকে আসে আমির, এক আঙ্গুলে উড়ন্ত চুলগুলো পদ্মজার কানে গুজে দিয়ে আবার উড়ে চলে যায়। পদ্মজা চমৎকার করে হাসে। আমিরের যাওয়া দেখে মনে মনে বলে, চমৎকার মানুষ। নূরজাহানের ঘরের সামনে এসে দেখলো দরজা ভিজানো।
পদ্মজা অনুমতি নিয়ে দরজা ঠেলে করে ঢুকে অবাক হয়ে গেল। তার চক্ষু চরক গাছ, পালঙ্কে ভরি ভরি সোনার অলংকার জলজল করছে। চোখ ধাঁধানো দৃশ্য। পদ্মজাকে দেখে নূরজাহান অপ্রস্তুত হয়ে পড়েন। তা পদ্মজার চোখে পড়েছে। নূরজাহান ক্ষুব্ধ হয়ে উঠলেন। তুমি এইনে ক্যারে আইসো, আমি কইছে আইতে? নূরজাহানের ধমকে থতমত হয়ে গেল পদ্মজা। দইয়ের মগ ও পিঠার থালা টেবিলের উপর রেখে বলল, আম্মা বললেন পিঠে দই দিয়ে যেতে। নূরজাহান বললেন, তোমার হাওড়ি কইলেই হইব। আমি কইছি আমারে না কইয়া আমার ঘরে আউন মানা, এইটা তোমার হাওড়ি জানে না? পদ্মজা মাথা নত করে বললেন, মাফ করবেন। নূরজাহান বলল, যাও বাড়াইয়া যাও। পদ্মজা বেরিয়ে গেল। দরজার বাইরে এসে থমকে দাঁড়ায়। ছোট্ট কারণে এত ক্ষুব্ধ প্রতিক্রিয়া কেন দেখালেন তিনি? পদ্মজার মাথায় ঢুকছে না। পদ্মজা আনমনে হেঁটে নিজের ঘরে চলে আসে। সে ভাবছে এই বাড়িতে আসার পর থেকে কি কি হয়েছে সব ভাবছে। প্রথম রাতে কেউ একজন তার ঘরে এসেছিল, নোংরা স্পর্শ করেছে। সেটা যে আমিন নয় সে শতভাগ নিশ্চিত। এরপর ভোরে রানীকে দেখলো চোরের মতো বাড়ির পিছনের জঙ্গলে ঢুকতে। তারপর রুম্পা ভাবির সাথে দেখা হয়। তিনি শুরুতে স্বাভাবিক ছিলেন, শেষে গিয়ে পাগলামি শুরু করেন। দরজার ওপাশে কেউ ছিল। পদ্মজা চোখে সব ঝাপসা দেখছে। ফরিনা বলছিলেন দই পিঠা দিয়ে রান্না করে যেতে। পদ্মজা বেমালুম সে কথা ভুলে গেছে। যখন মনে পড়ল অনেক সময় কেটে গিয়েছে, সে দ্রুত আঁচল টেনে মাথা করে ছুটে যায় রান্নাঘরের দিকে। এসে দেখে ফরিনা এবং আমিনা মাছ কাটছেন। পদ্মজা পা টিপে টিপে রান্না করে ঢোকে। ভয়ে বুক কাঁপছে। কখন না কঠিন কথা শোনানো শুরু করে দেন। ফরিনা বলল, অহনাউনের সময় হয়েছে তোমার, আসিলা কই? পদ্মজা বলল, ঘরে। নতজানু হয়ে কথাটা বলল পদ্মজা। ফরিনা বলল, আমির তো বাইরে বাড়াইয়া গেছে অনেকক্ষণ হইল, তুমি ঘরে কি করতাছিলা? স্বামী বাড়ি থাকলে ঘরে থাহন লাগে, নইলে বউদের শোভা পাই খালি রান্ধন ঘরে। চুলার চেয়ে কিছুটা দূরেতে কয়েকটা বেগুন রাখা। এখানে আসার পর থেকে সে দেখছে প্রতিদিন বেগুন ভাজা করা হয়। পদ্মজা দাঁড়িয়ে বসে বেগুন হাতে নিল। ফরিনা বলল, বেগুন লইছো ক্যারে? পদ্মজা বলল, আজ ভাজবেন না? ফরিনা বলল, জাফর আর হের বউ তো গেলই কা, এখন কাল্লাই গিয়া করাম, আর কেউ খায় না বেগুন। পদ্মজা বেগুন রেখে দিল। কোনটে খাদে নেমে বলল, কি করব? ফরিনা চোখ মুখ কুচকে মাছ কাটছেন, যেন পদ্মজার উপস্থিতি তিনি নিতে পারছেন না। পদ্মজার প্রশ্নের জবাব অনেকক্ষণ পর কাট গলায় দিলেন, ঘরে গিয়া বইয়া থাও। পদ্মজার চোখ দুটি ছলছল করে ওঠে। ঢোক গিলে বলল, আর হবে না। আমিনা বলল, তোমারে কইছে না এহেন থাইকা যাইতে, যাও না কেড়ে। যতদিন আমরা আছি তোমরা বউরা রান্ধন ঘরের দায়িত্ব লইতে আইবা না। পদ্মজা আমিনার কথায় অবাক হয়ে গেল। সে কখন দায়িত্ব নিতে এলো? ফরিনা আমিনার কথা শুনে চোখ গরম করে তাকালেন। বললেন, আমার সেরাডার বউ আমি মারবো, কাটবো, বকবো, তোমরা কোনোদিন হেল্লগে উঁচু গলায় কথা কইবা না। বউ তুমি যাও ঘরে। পদ্মজার সামনে এভাবে অপমানিত হয়ে আমিনা স্তব্ধ হয়ে যান। তিনি সেই শুরু থেকেই ফরিনাকে ভয় পান, তাই আর কিছু বললেন না। পদ্মজা ফরিনার দিকে অনুসন্ধানী দৃষ্টি নিয়ে তাকালো। কি যেন দেখতে পেল। মনে হচ্ছে এই মানুষটারও দুই রূপ আছে। এই বাড়ির প্রায় সবাইকে তার মুখোশধারী মনে হচ্ছে। কেউ ভালো কিন্তু খারাপের অভিনয় করে, আর কেউ আসলে শয়তান কিন্তু ভালোর অভিনয় করে। কিন্তু কেন, কিসের এত ছলনা? ফরিনা বলল, খাড়াইয়া আছো কেন? যাও ঘরে যাও। পদ্মজা বলল, গিয়ে কি করব? কোনো সাহায্য লাগলে বলুন আম্মা। ফরিনা বলল, তোমার যাইতে কইছি, যাও তুমি। পদ্মজার কথা বাড়ালো না, ধীর পায়ে জায়গা ত্যাগ করলো। এদিক ওদিক হেঁটে ভাবতে থাকে কার ঘরে যাবে। লাবণ্যের কথা মনে হতেই লাবণ্যের ঘরের দিকে এগোলো সে। লাবণ্য বিকেলে টিভি দেখে, নিশ্চয়ই এখন টিভি দেখছে। লাবণ্যর ঘরে ঢুকেই লেখন সার কণ্ঠ শুনতে পেল পদ্মজা। টিভির দিকে তাকালো, দেখলো ছায়াছবি চলছে। লেখন সার ছায়াছবি। পদ্মজা ঘুরে দাঁড়ায় চলে যেতে লাবণ্য ডাকলো, ওই সেমরি জাসকেন, এইদিকে আয়। পদ্মজা ঘরে ঢুকে লাবণ্যের পাশে পালঙ্কে বসলো। লাবণ্য দুই হাতে পদ্মজার গলা জড়িয়ে ধরে বলল, সারাদিন দাদা ভাইয়ের সাথে থাকোস কেন? আমার ঘরে একবার উকি দিতে পারোস না? পদ্মজা বলল, তোমার দাদা ভাই আমাকে না ছাড়লে আমি কি করব? লাবণ্য বলল, খুশি মাইরে সরাইয়া দিবি। পদ্মজা বলল, হ্যাঁ, এরপর আমাকে তুলে আছাড় মারবে। লাবণ্য বলল, দাদা ভাইকে ডরাস? পদ্মজা বলল, একটুও না। লাবণ্য বলল, সত্যি? পদ্মজা বলল, মিথ্যা বলবো কেন? লাবণ্য বলল, একদিন রাগ দেখলে এরপরে ঠিকই ডরাইবি। পদ্মজা বলল, আমি রাগতেই দিব না। লাবণ্য হাসে। এরপর টিভির দিকে তাকিয়ে বলল, লিখন সার মতো মানুষকে ফিরাইয়া দেওয়ানোর সাহসকালে তরি আছে, আমার জীবনে হইতো না। পদ্মজা কিছু বলল না। লাবণ্য বলেই যাচ্ছে, এই ছবিটা আমি এখন নিয়ে 6 বার দেখছি। লিখন সার তার নায়িকারে অনেক পছন্দ করে, কিন্তু নায়িকা পছন্দ করে অন্যজনরে বিয়ে করে। বিয়ের অনেক বছর পর লেখন সাহ প্রেমে পড়ে নায়িকা। ততদিনে দেরি হইয়া যায়, লেখন সাহ মরে যায়। এই হইল কাহিনী। আচ্ছা পদ্মজা, যদি এমন তোর সাথেও হয়?
পদ্মজা আতকে উঠে বলল, যা কি বলিস, বিয়ের আগে ভাবতাম যার সাথে বিয়ে হবে তাকেই মানব, কিন্তু এখন আমার তোর ভাইকেই দরকার। লাবণ্য বলল, ওরে লাইলি হইয়া যাইতাছস। যা, আমিও মজা করছি, আমি কেন চাইবো আমার ভাইয়ের বউ অন্যজনের পছন্দ করুক। লেখন শাহ আমার শয়নে স্বপনে তার লগে আমি সংসার পাতি। পদ্মজা হাসলো। লাবণ্যর পিঠ চাপড়ে বলল, আব্বারে বল লেখন শাহকে ধরে এনে তোর গলায় ঝুলিয়ে দিবে। লাবণ্য বলল, বিয়ে এমনিও দিব না, কয়েকদিন পর ম্যাট্রিক ফেল দেব, আমি তো ফেল কামাই দেহস। পদ্মজা বলল, কিছু হবে না, পাশ করবে, রানিয়া পাকই। লাবণ্য বলল, কি জানি, কই বইয়া আছে, চুপ থাক এখন, টিভি দেখ, দেখ কেমনে কান্তাছে লেখন শাহ। এই জায়গাটা আমি যতবার দেখি আমার কান্দন আইসা পড়ে। বলতে বলতে লাবণ্য কেঁদে দিল। ওড়নার আঁচল দিয়ে চোখের জল মুছল। পদ্মজা টিভির দিকে মনোযোগ সহকারে তাকালো। দৃশ্য চলছে, লেখন শাহ ঠোঁট কামড়ে কাচ্ছে। খোলা চোখ দুটি আরো খোলা হয়ে উঠেছে। ঘরের জিনিসপত্র ভাঙচুর করছে। তার মা, বোন, ছোট ভাই ভয়ে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। এক টুকরো কাজ ঢুকে গেল লেখন শাহর পায়ে। আর্তনাদ করে ফ্লোরে বসে পড়ে। তার মা দৌড়ে আসে, পাগলামি থামাতে বলে। লেখন শাহ আর্তনাদ করে শুধু বলছে, তুলির বিয়ে হয়ে যাচ্ছে আম্মা, আমি কি নিয়ে বাঁচবো? কেন তুলি আমাকে ভালোবাসলো না? আমি তো সত্যি ভালোবেসেছিলাম। পদ্মজা বাকিটা শুনলো না, মনোযোগ সরিয়ে নিল। তার কানে বাজছে, পদ্মজার বিয়ে হয়ে যাচ্ছে আম্মা, আমি কি নিয়ে বাঁচবো? কেন পদ্মজা আমাকে ভালোবাসলো না? আমি তো সত্যিই ভালোবেসেছিলাম। পদ্মজার চোখের কর্নিশে অশ্রু জমে। সে অশ্রু আড়াল করে লাবণ্যকে বলল, তুই দেখ, আমি চাই। লাবণ্যের কানে পদ্মজার কথা ঢুকলো না। সে টিভি দেখছে আর ঠোঁট ভেঙে কাঁদছে। পদ্মজা আর কিছু বলল না। উঠে দাঁড়ায় চলে যেতে। দরজার সামনে আমিরকে দেখতে পেল। তার বুক ধক করে উঠল। পরে মনে হলো সে তো কোনো অপরাধ করেনি। তাহলে এত আশ্চর্য হওয়ার কি আছে? আমির কাগজে মোড়ানো কিছু একটা এগিয়ে দিল। বলল, ঘরেও পেলাম না, রান্নাঘরেও না, তাই মনে হলো লাবণ্যর ঘরেই আছে। টিভি দেখছিলে নাকি? গল্পের নোটিফিকেশন পেতে হলে সর্বপ্রথম স্বপ্নের ছোঁয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।